তো এইবার আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো মেগা বিরিয়ানি হাউস, খুলনার বিখ্যাত। এটা যদি কখনো খুলনায় আসেন, খালিশপুরে এখানে মেগা বিরিয়ানি হাউস আছে। তো মডেল কিভাবে লার্ন করে সেটা আমরা 10 মিনিট এই ভিডিওতে আছে, আমরা জাস্ট ওইটুকু দেখি। তারপরে তো ধরেন মেগা বিরিয়ানি হাউসের আউটপুট হলো বিরিয়ানি, এবং বিরিয়ানি রান্না করতে গেলে কি লাগে, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ রাইস আর মিট তো লাগবে। এটা হলো আমাদের সেই বি ফিক্সড যেটা। আর অ্যাকচুয়ালি স্বাদ ডিপেন্ড করে কি হয়, দুইটা জিনিস। একটা হলো W1 X1 কে ধরতেছি, এটা হলো মশলা, আর আমরা রাফলি ধরতেছি। আর W2 X2 কে এটাকে ধরতেছি আমরা তেল। ওকে, তো তাহলে মশলা তেল কিভাবে দিচ্ছে এটার উপরে বিরিয়ানির কোয়ালিটি ডিপেন্ড করে। তো এখন আমি যদি এটা নিউরাল নেটওয়ার্ক, একটা কম্পিউটিং ইউনিট, তো এখন কি করতেছি যে এই ইউনিটে আমি কি করতেছি, আমি এইখানে এগুলো দিচ্ছি বি, তারপরে হলো X1 আর X2 দিচ্ছি। এখন ওই বিরিয়ানি বাবুর্চি, বিরিয়ানি যে রান্না করে, সে যদি চায় যে আমি আমার বিরিয়ানির কোয়ালিটি ভালো করব, তো ইউজুয়ালি সে নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে পারে যে আমি তৈরি করলাম। তো তার নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ হলো, ডিপ লার্নিং অ্যাপ্রোচ হলো এই ক্ষেত্রে, যে তুমি জাস্ট বিরিয়ানি তৈরি করতে থাকো। W1 হলো মশলার পরিমাণ, W2 হলো তেলের পরিমাণ। তুমি এই W1 আর W2 চেঞ্জ করলো কিসের উপরে, ফিডব্যাক। যেমন কাস্টমার বললো যে তেল তেলে হয়ে গেছে বিরিয়ানিটা, তেল তেলে। একজন বলতেছে যে ঝাল বেশি বা মশলা বেশি বা মশলা কম। তো এই যে এরর সিগন্যাল, ফিডব্যাক, যে আপনি এক্সপেক্ট করতেছেন যে কাস্টমার পজিটিভ একটা ফিডব্যাক দিবে, সে খুব হ্যাপি হবে, আর খুব ভালো বিরিয়ানি খেয়েছি। লিটারালি আমরা এখানে যে দাঁড়িয়ে থাকুন, তো তখন কি হবে, বিরিয়ানি তো খাইতে ইচ্ছে করছে। তো এইখানে যে সে পজিটিভ ফিডব্যাক যতক্ষণ না পাবে সে বানাইতে থাকবে এবং কাস্টমার ফিডব্যাক দিবে। কাস্টমার যে ফিডব্যাকটা দিবে এইটাকে সে এই পিছন দিকে দিয়ে দিবে, যে তুমি W1, সেই অনুযায়ী সে W1 আর W2 কে আপডেট করে আবার যতক্ষণ পর্যন্ত পজিটিভ ফিডব্যাক না পাবে ততক্ষণ পর্যন্ত সে ওই W1 W2 আপডেট করতে থাকবে। এবং এইটা হলো আমাদের সেই মিনিমাম কস্টের পয়েন্টে আসা। এটা জাস্ট একটা রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ যে আপনারা ইউজ করতে পারেন কাউকে বোঝাইতে গেলে। তো এইগুলো আমাদের মানে নিউরন লেভেলে লার্নিং। এটা জাস্ট আমাদের একটা মেশিন লার্নিং লেভেল। রিগ্রেশন হতে পারে, ক্লাসিফিকেশন হতে পারে, সাম কাইন্ড অফ নন লিনিয়ার। তো এরপরে আমরা নিউরাল নেটওয়ার্ক কেমনে লার্ন করে ওইটা দেখব। হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক কেমনে লার্ন করে এটা খুব সহজ। যে ধরেন আপনি এখন ওই মেগা বিরিয়ানির হাউসের মালিক, এবং আপনার আরো কয়েকটা ব্রাঞ্চ হয়েছে, এটা খুবই স্বাভাবিক, আজকাল হয়। তো সেই ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে আপনি মার্কেটিং করতেছেন ধরেন। এবার এইখানে আপনি অ্যাকচুয়ালি দিচ্ছেন র ইনপুট, আপনার ম্যাটেরিয়ালস দিচ্ছেন। সে ম্যাটেরিয়ালসটা কোথায় যাচ্ছে, কিচেনে যাচ্ছে, কিচেনে তৈরি হচ্ছে। তারপরে হলো যে এখানে একটা মার্কেটিং টিম আছে, ধরেন মার্কেটিং টিম, তারা এটা মার্কেট করতেছে, বাজারজাত করতেছে। এইখানে আপনি হলেন ওনার। তো আমি জাস্ট একটা জিনিস বোঝাই, এখানে এই ডাকটা দিয়ে আমি বুঝেছি ফুললি কানেক্টেড। দ্যাট মিন্স এই প্রত্যেকটার সাথে কানেক্টেড, পরের লেয়ারে, হ্যাঁ, এরকম কানেক্টেড, তো ফুললি কানেক্টেড। তো যখন ওনার দেখতেছে যে প্রফিট ডাউন, সে একটা প্রফিট এক্সপেক্ট করছে, সে বলতেছে প্রফিট ডাউন, সে তখন একটা এরর মেসেজ দিবে কাকে, মার্কেটিং টিমকে, যে কিছু একটা ভুল যাচ্ছে, তোমরা দেখো। মার্কেটিং টিম তাদের যা করা যায় করবে, করে আবার কিচেনকে দিবে যে অ্যাকচুয়াল প্রবলেম কোথায় দেখো। তো তখন কিচেনওয়ালারা সে আবার আপডেট করবে, করে আবার তারা এই ফিডব্যাকের জন্য পাঠাবে। তো এই যে ফরওয়ার্ড, যখন জিনিসটা তৈরি হচ্ছে ফরওয়ার্ড দিকে যাচ্ছে, ডান দিকে, এটাকে বলে ফরওয়ার্ড প্রোপাগেশন। ওকে, ফরওয়ার্ড প্রোপাগেশন যখন অ্যাকচুয়াল কম্পিউটেশনটা হচ্ছে। আর যখন আপডেটিংটা হচ্ছে এটাকে বলে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন, বা সংক্ষেপে ইউজুয়ালি নিউরাল নেটওয়ার্কে ইউজ করা হয় ব্যাকট্রপ। তাহলে ফরওয়ার্ড প্রোপাগেশন আর ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। ফরওয়ার্ড প্রোপাগেশনে আমরা কম্পিউট করি, ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে আমরা
ওয়েট অ্যাডজাস্ট করি, প্রত্যেকটা ইউনিটের ওয়েট অ্যাডজাস্ট করে আমরা লার্ন করি। তো এইটা হলো নিউরাল নেটওয়ার্ক কীভাবে শিখে, একটা মডেল কীভাবে শিখে নিউরন লেভেলে আর নেটওয়ার্ক লেভেলে। তো এখানে এখন ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক আছে, কীভাবে তারা কানেক্টেড থাকে এটা লিটারেচার করতে গেলে। আর নিউরাল নেটওয়ার্ক নিয়ে আপনি যদি কাজ করেন তো আপনাকে অবশ্যই কোনো না কোনো কখনো না কখনো রিসার্চ পেপার করতে হবে, এবং এই রিসার্চ পেপারে যে কোড আছে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তো এগুলো জানা খুব জরুরি, যে কী কেমন টাইপের নেটওয়ার্ক থাকে। তো নিউরাল নেটওয়ার্কের মেইন অ্যাপ্লিকেশন হলো সুপারভাইজ লার্নিং। সুপারভাইজড, ওকে, নিউরাল নেটওয়ার্ক মেইনলি সুপারভাইজ লার্নিং ইউজ করা। সুপারভাইজ লার্নিং এর কিছু কাজ আছে, যেমন আপনি যদি ট্যাবুলার ডেটা নিয়ে কাজ করেন, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় ট্যাবুলার ডেটার ক্ষেত্রে আমরা যে নেটওয়ার্ক দেখালাম স্ট্যান্ডার্ড যে নেটওয়ার্ক ডেটা ইউজুয়ালি নিউরাল নেটওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি, তো সেটাই আমরা ইউজ করি। ওকে, এটা হলো সুপারভাইজ ফার্স্ট এক্সাম্পল ট্যাবুলার ডেটার ক্ষেত্রে, বা আমাদের যেরকম ফিচার দিয়ে যে ডেটাগুলো আছে স্ট্যান্ডার্ড নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তারপরে ধরেন রেকমেন্ডার সিস্টেম এরকম। তারপরে ইমেজ রিলেটেড যে কাজ জিনিসগুলো আছে, যেখানে ইমেজ টাইপের ডেটা আছে বা গ্রিড টাইপের ডেটা আছে, ওইগুলো আমরা সিএনএন ইউজ করি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। ওকে, আর ধরেন টেক্সট ট্রান্সলেশন, মানে একটা ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেশন, টেক্সট রিলেটেড কাজবাজ, ধরেন টেক্সট টু টেক্সট বা স্পিচ টু টেক্সট বলেন, যেখানে আর কি টাইম সিরিজ বা টেম্পোরাল ডেটা থাকে, অ্যাক্সেস বরাবর টেম্পোরাল ডেটা থাকে, স্পিচ টু টেক্সট। তো এইখানে আমরা আরএনএন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। আর কিছু আছে হাইব্রিড আমরা ইউজ করা লাগে, যেমন দেখা গেল যে টেসলা যে গাড়িগুলো সেলফ ড্রাইভিং কার করে, ওইখানে ধরেন রাডার ইমেজ আছে, ওইখানে সিএনএন লাগতেছে, আবার ওইখানে হলো রাডার ইনফরমেশন আছে, তারপরে দেখা গেলো যে এমনি ইমেজ আছে, এরকম সিগন্যাল প্রসেসিং আছে, তার জন্য আবার হলো আরএনএন লাগে। তো হাইব্রিড কিছু সিস্টেম ইউজ করা। তো আমাদের যেটা প্রাইমারি গোল থাকবে, আমরা নির্দিষ্ট কোনো আর্কিটেকচার অ্যাকচুয়ালি ওইভাবে শেখার চেষ্টা করব না। এই আর্কিটেকচার কেন তৈরি হয়েছে যদি আমরা সেই সময়টা পাই, আমরা প্রথমে ম্যাথ নিউরাল নেটওয়ার্কের আন্ডারে ওই যে কম্পিউটেশন ইউনিট বললাম, ওইখানে লজিস্টিক রিগ্রেশনের একটা খুব গুরুত্ব আছে। লজিস্টিক রিগ্রেশন কীভাবে নিউরাল নেটওয়ার্কের নন লিনিয়ারিটি আসে, খুবই সিম্পল জিনিস, হ্যাঁ, একদমই মানে কোনো জটিল কিছু না। লজিস্টিক রিগ্রেশন, দ্যাট মিনস ক্লাসিফিকেশন, এইটা নিয়ে আমাদের একটা বেশ আলোচনা করার আছে। এখানে আমাদের লগারিদম, তারপর হলো আপনার সফট ম্যাক্স, মানে লগ স্কেলে, যে ন্যাচারাল লগারিদম স্কেলে কীভাবে কাজ করে, তারপরে আপনার ম্যাট্রিক্স ভেক্টর, তাদের হলো ডট প্রোডাক্ট, এবং এইটার জন্য আমাদের আবার লাগবে হলো ম্যাট্রিক্স ভেক্টর ট্রান্সপোজ করা, এটা লাগবে। খুবই সিম্পল, ম্যাথমেটিক্স খুবই সিম্পল একদম। আর ম্যাথ বলতে গেলে আমাদের একটু ইয়া লাগবে, এটা গেল হলো ম্যাট্রিক্সের ব্যাপার স্যাপার। আর ম্যাথের একটু ইয়া লাগবে, যে কি বলে এটাকে, ডেরিভেটিভের ডেরিভেটিভ তো লাগবেই। আর এখানে চেইন রুল, ক্যালকুলাসের চেইন রুল, এটা যদি আমরা ব্যাক প্রপাগেশন বুঝতে চাই, হ্যাঁ, খুব সিম্পল। জাস্ট যদি আমরা একটু বুঝে ফেলি তাহলে খুব সিম্পল। এটা উপকার কিসে পাবো আমরা, যদি আমরা ধরেন রিসার্চ পেপার পড়তেছি সামহাও কোথাও, তাহলে এটা খুব একটা উপকারী জিনিস হইতে পারে। তাছাড়াও রিসার্চ পেপার পড়া লাগে, তো এখন ইমপ্লিমেন্ট করতে গেলে একটা সাইট আছে, এখানে ধরেন আপনি যদি আপনি একটা নতুন নিউরাল নেটওয়ার্কের ইয়ে পান, তাহলে ওইখানে হয়তো তার পেপারস উইথ কোডে যাবে, এরকম কিছু সাইট আছে। তারপরে কিছু জিনিস আছে, এগুলো আপনার কোয়ার্কে যে শিখতে পারবেন। এমনিতে মডেল জু, এখানে অনেক মডেল পাওয়া যায়, ডিপ লার্নিং মডেল, তো সেগুলো রিলেটেড পেপার, তাদের ইমপ্লিমেন্টেশন। এখন মোস্ট অফ দ্য পেপার হলো পাইটর্স, তো এটা একটা ভালো ডিসিশন আপনাদের যে পাইটর্সটা শিখবো আমরা। তো আমি যদি একটা অ্যাক্সিস আঁকি, এখানে হলো এই অ্যাক্সিসে রাখতেছি ডেটা ইনক্রিজিং, আর এই অ্যাক্সিসে রাখতেছি পারফরমেন্স ইনক্রিজিং, ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস।
তো যদি আমরা ড্র করি, তো কয়েকটা কার্ভ আগে ড্র করে নিই। এটা একটা কার্ভ ধরেন, এটা একটা কার্ভ, সরি বাঁকা হবে না অ্যাকচুয়ালি। তো এটা ধরেন একটা কার্ভ, লগারিদম বেস এখন ইনক্রিজ করতেছে এরকম একটা কার্ভ। তারপরে ধরেন আরেকটা কার্ভ, চারটা কার্ভ মনে আছে। তো এটা হলো এমএল, ক্লাসিক্যাল এমএল, ট্রেডিশনাল অ্যালগরিদম যেগুলো আছে, ক্লাসিক্যাল বলবো আমি এখানে, ক্লাসিক্যাল এমএল। তো এতে আপনি একটা পর্যায়ের পরে দেখেন এই রিজিয়নটা একটু খেয়াল করেন, এই রিজিয়নটা এটা হলো স্মল ডেটা রিজিয়ন, স্মল ডেটা, আর এটা হলো বিগ ডেটা, বিগ ডেটা রিজিয়ন। তো এখন স্মল ডেটা রিজনে এদের এই মেশিন লার্নিং, এই যে ট্রেডিশনাল মেশিন লার্নিং যে অ্যালগরিদমগুলো আছে, যেমন সাবওয়ার্ড ভেক্টর মেশিন, ডিসিশন ট্রি, এদের পারফরমেন্স একটু বাড়ে, কিন্তু তারপরে যত বিগ ডেটা, যত ডেটাই দেন না কেন, এটা অ্যাজ ইফ স্যাচুরেটেড হয়ে যাচ্ছে তার পারফরমেন্স, আর পারফরমেন্স সে বাড়াইতে পারতেছে না। তারপরে যদি আপনি একটা স্মল, এখানে যদি একটা স্মল নিউরাল নেটওয়ার্ক ট্রেন করান, তো একটা স্মল নিউরাল নেটওয়ার্কও বিগ এনাফ ডেটা দিলে সে ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগরিদম থেকে ভালো পারফরমেন্স দেয়। একটা মিডিয়াম যদি আপনি দেন, মিডিয়াম নিউরাল নেটওয়ার্ক যদি দেন, তার পারফরমেন্স আরও ভালো। আর যদি লার্জ মডেল দেন নিউরাল নেটওয়ার্ক, তুমি যদি হিউজ পরিমাণে ডেটা দেন, তাহলে এটা অলমোস্ট অনেক সময় সাম পার্টিকুলার টাস্কের জন্য যেমন ধরে হিউম্যান থেকে বেটার দেন হিউম্যান লেভেল পারফরমেন্সে যাইতে পারে, বা তার থেকে ভালো দিতে পারে। কন্ডিশন হলো দুইটা, খুব লার্জ নিউরাল নেটওয়ার্ক, ধরেন মিলিয়নস আর বিলিয়নস অফ প্যারামিটার থাকতে হবে, আর খুব বিগ ডেটা। তো মোস্ট অফ দ্য টাইম আমরা যদি নিউরাল নেটওয়ার্ক ইউজও করতেছি, আমরা স্পেস থেকে ইউজুয়ালি করি না। আমরা কি করি, আমরা একটা জিনিস ইউজ করি, বলি যে ট্রান্সফার লার্নিং। ট্রান্সফার লার্নিং এটা হলো অনেকে বড় যে গুগল টুগল অনেক একটা আর্কিটেকচার মডেল ট্রেন করে লেগেছে, সেখান থেকে আমরা আমার কাস্টমটা দিয়ে একটা নতুন করে অ্যাপ্লিকেশনে, নতুন একটা অ্যাপ্লিকেশন একটা ইউজ করি। তো ক্লাসিক্যাল অ্যালগরিদমগুলা ট্যাবুলার ডেটাতে কিন্তু অ্যামেজিংলি ভালো। ট্যাবুলার ডেটা যে পরিমাণে থাকে, খুব বড় কর্পোরেশন না হলে কিন্তু এই পরিমাণে থাকে। তো বিগ ডেটা রিজনে যাওয়া, যে আমাকে নিউরাল নেটওয়ার্ক, কোনো ফ্যান্সি নিউরাল নেটওয়ার্ক একটা অ্যাপ্লিকেশন আমাকে দিল, ধরেন প্রজেক্ট দিল, ওইখানে কোনো একটা বড় নিউরাল নেটওয়ার্ক আমি আগে ট্রেন করাবো, এটা যদি আমার ওভারকিল হয়ে যায় ওইটাতে, কেন করাবো? আমার যদি মেশিন লার্নিং একটা অ্যালগরিদমে হয়ে যায় আর কিছু, এই রিজনটা আবার অনেক সময় যদি আপনি ভালো ফিচার ইঞ্জিনিয়ার করতে পারেন, ফিচার ইঞ্জিনিয়ারিং, তাহলে কি হবে যে এই রিজিয়নটাতে একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম ভালো পারফর্ম করতে পারে নিউরাল নেটওয়ার্কের থেকে, যদি তার আপনি ফিচার ইঞ্জিনিয়ারিংটা ভালো করতে পারেন। তাহলে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল নলেজগুলো আছে, যে এটা প্রশ্ন আসে যে আমি কেন সবসময় নিউরাল নেটওয়ার্ক ইউজ করবো না, তাহলে যদি নিউরাল নেটওয়ার্কে আমার এত ফিচার ইঞ্জিনিয়ারিং লাগতেছে না, ভালো সে শিখতেছে, কারণ আপনি কতটা লেভেল ডেটা আনতে পারবেন, বিগ ডেটা লেভেল ডেটা কত আনতে পারবেন, তারপরে দেখেন শুধুমাত্র ডেটা না, লেভেল ডেটা, তারপরে দেখা গেল যে আপনি সেই প্রসেসিং ইউনিটগুলো, যেমন জিপিইউ, কি পরিমাণে আপনি আনতে পারবেন, জিপিইউ টাইম আপনি কত কস্ট ইফেক্টিভ হবে কিনা অ্যাকচুয়ালি এটা। তাই এই জন্য আমি আপনাদেরকে এনকারেজ করবো, অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিম্পল মডেল ট্রাই করবেন। যখনই কোনো প্রজেক্ট, পার্সোনাল হোক অফিসিয়াল হোক, সিম্পল মডেল ট্রাই করবেন, ক্লাসিক্যাল মডেল দিয়ে শুরু করবেন। যখন দেখবেন যে, এবং খুব ইম্পর্টেন্ট হলো অ্যাকসেপ্টেবল এরর রেঞ্জ, যে আমার এররটা অ্যাকসেপ্টেবল হচ্ছে কিনা, এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো তাহলে আমার এররটা যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকে, আমি মেশিন লার্নিং মডেল ইউজ করবো। এটাতে অনেক সুবিধা আছে, যে আমার ট্রেনিং কস্ট কমে যাবে, আবার ইনফারেন্স টাইম যেটাকে বলে, যে ফরওয়ার্ড প্রপাগেশনের সময় যে টাইমটুকু লাগে ইনফার করা, একটা ইনপুট, নতুন ইনপুট দিলাম, তার আউটপুট লেভেলটা আমাকে দিল, প্রেডিক্ট করলো, ওইটা সময় কতটুকু লাগে, এটা যদি আমি মেশিন লার্নিং ক্লাসিক্যাল মডেল দিয়ে করি, তাহলে একটা ভালো হার্ডওয়্যারে ওটা খুব দ্রুত দিবে। কিন্তু একটা লার্জ নিউরাল নেটওয়ার্ক ইনফারেন্স টাইমও বেশি লাগবে, আবার একটা ট্রেনিং টাইমও বেশি লাগবে। এখানে ট্রেড অফ আছে। তার মানে এই যে এই না, এটা আমরা শিখবো না, এটা আমরা খুব ভালোভাবে শিখবো। এটা একটা অ্যামেজিং টেকনোলজি। শুধুমাত্র ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে দেখেন, যে আমি কোনো নাম্বার কি সিগনিফাই করতেছে এটাও আমি জানতেছি না, কিন্তু আমি নিউরাল নেটওয়ার্ককে দিচ্ছি, সে আমাকে একটা আউটপুট দিয়ে দিচ্ছে, ইউনিভার্সাল অ্যাপ্রক্সিমেশন থিওরেম। তো তাহলে আমি অবশ্যই নিউরাল নেটওয়ার্ক খুব ভালোভাবে শিখবো, কিন্তু তার আগে আমার এই পিছনের ম্যাথটা শিখতে হবে।
এই জন্য আমি রিকোয়েস্ট করবো তাড়াহুড়া করবেন না। যেমন আমরা মেশিন লার্নিং শেখার সময়, শুরু করার সময় যে থিওরি নিয়ে একটু হয়েছিল, থিওরি শিখবো না, এটা লাগবে। তো আমরা নিউরাল নেটওয়ার্কের একটু থিওরি শিখবো, ম্যাথ ম্যাট্রিক্সগুলো হাতে কলমে। যেমন এই যে আমাদের যে অ্যান্ড্রু ইয়াং, উনি তো অ্যাডভাইসই করেন যে উনি নিজেও হাতে কলমে ম্যাট্রিক্সগুলোর মানে ডাইমেনশন এগুলো ক্যালকুলেট করেন। এটা খুব সিম্পল, হ্যাঁ, কিছু কিছু কাজ আছে হাতে কলমে সহজ হয়। তাহলে এই হলো আজকের দিনের জন্য আপনাদের ফুড ফর থট, কেমনে লার্ন করে। খুব একটা আমি ডিপে যাই নাই। আর নেক্সট থেকে আমরা হলো ম্যাথ করবো, খুব সিম্পল ম্যাথ, এবং তারপরে আস্তে আস্তে আমরা টেন্সর ফ্লোতে যাব। আর আমাদের মনে হয় গ্রেডিয়েন্ট ডিসেন্টটা জানাই আছে। আর দুই একটা ক্লাস, হয়তো একটা ক্লাস মেবি লজিস্টিক রিলেশন আমরা একটু আলোচনা করতে পারি, কারণ লজিস্টিক রিলেশনের দুইটা পার্ট আছে, একটা হলো লিনিয়ার জেড ক্যালকুলেশন, একটা হলো নন লিনিয়ার। তো নন লিনিয়ারিটি সম্পর্কে আমাদের একটু স্পষ্ট ধারণা থাকা দরকার, হ্যাঁ, কারণ এটা লিনিয়ার নিউরাল নেটওয়ার্কের একদম কোর, নন লিনিয়ারিটি।